ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে। ভূত স্টোরিতে সবাইকে স্বাগতম। যারা নিয়মিত ভূত স্টোরি শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্টোরিটি শুনতে থাকুন। ভয় ভয় কাকে বলে সেটা জানতে হলে আপনাকে শুনতে হবে ভূত স্টোরি, যার সাথে ঘটে থাকে ভৌতিক ঘটনা। প্রকৃতভাবে সেই বুঝতে পারে ভয় আসলে কি। বিশ্বাস অবিশ্বাস একান্তই নিজের ব্যাপার। আজ এমন একটি ভৌতিক স্টোরি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি, মাহিদ। স্টোরিটি আজ শুনলে নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না। স্টোরিটি শুরু করার আগে আবারও বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমাকে উৎসাহ দিতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি কমেন্ট করে জানান কোন জেলা থেকে আপনি শুনছেন। তো চলুন ভূত স্টোরিটির আজ নতুন একটি স্টোরি শুরু করা যাক। ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে। রূপগঞ্জ বাজার থেকে হাবিব লিখেছেন একটি ঘটনা। আমি চেষ্টা করব তার নিজের মতন করেই গল্পটি বলার। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি হাবিব। রূপগঞ্জ বাজার আমার বাসা। কয়েক বছর আগে আমি আমার নানার বাড়ি বেড়াতে গিয়েছিলাম। আমি, আমার আম্মু এবং আমার ছোট বোন তিনজনে আমার নানার বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। অনেকটা গ্রামের ভেতর আমার নানার বাসা ছিল, আর এ কারণেই আমি আর আমার ছোট বোন নানার বাসায় যাওয়ার জন্য অনেক আগ্রহ প্রকাশ করি। আম্মু আর এই আগ্রহ দেখে আমাদের না বলেনি, বলল ঠিক আছে, তোদের দুই ভাই বোনকে নিয়ে খুব শীঘ্রই নানার বাসায় বেড়াতে যাব। আমি আর আমার ছোট বোন অনেক খুশি হই এবং প্রস্তুতি নিতে থাকি গ্রামে যাওয়ার জন্য। পুকুরে গোসল করব, শাপলা উঠাবো, বিলে দৌড়াবো, আর ধান খেতে বিকালে ঘুরতে যাব। অনেক অনেক চিন্তা নিয়েই নানা বাড়ির উৎসাহ আরও বাড়তে থাকে। সেই দিন রাতটা অনেক কষ্টে পার করে সকালবেলা রওনা হই আমি, আম্মু আর আমার ছোট বোন গ্রামের উদ্দেশ্যে। বাসে যাওয়ার পর সেখান থেকে নেমে একটি অটো ধরে যাওয়ার পর তারপরে আবার ভ্যানে নানার বাড়িতে গিয়ে পৌঁছাই। পৌঁছানোর পর নানার সাথে দেখা হয় এবং মামাতো অনেক ভাই বোনের সাথে দেখা হওয়ার পর অনেক আনন্দ করে সারা বিকালটা পার করে। ঘটনাটি ঘটে সেদিন রাত থেকেই। রাতে আমি আর আমার মামাতো ভাই আরও ছোট একটা ছেলে একসাথে রাতে ঘুমাই। ঘুমানোর পর হঠাৎ করে প্রায় রাত 3টার দিকে আমি স্বপ্নে দেখি আমাকে কে যেন ডাকছে। কেমন যেন একটা ভয়ঙ্কর চেহারা, যা দেখা যাচ্ছিল না ঠিক মতো। আমাকে ডাকছে। এক পর্যায়ে আমার হাত ধরে যেই টান দেয় আমার ঘুমটা ভেঙে যায়। আমি ঘুমের ঘরে চিৎকার মেরে উঠে বসি, আর আমার এই শব্দ শুনে আমার মামাতো ভাই জেগে যায়। পাশের থেকে আমার আম্মু, আমার নানি ছুটে এসে বলে, হাবিব তোর কি হয়েছে, এরকম চিল্লায় উঠলি কেন? বললাম আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এটা বলার পর
সবাই আমাকে ওই স্বপ্নের সান্ত্বনা দিয়েই আবার শুয়ে পড়তে বলে। আমিও সেটা স্বাভাবিকভাবে নিয়ে শুয়ে পড়ি। কিন্তু এটা আমার সাথে থেমে থাকলো না। পরের দিন রাতে একইভাবে আমার স্বপ্নে আবার এসে আমাকে ধরে নেওয়ার চেষ্টা করলো। আমি আবারও চিৎকার মেরে উঠলাম। সেই একইভাবে আমার মামাতো ভাই জেগে যায়। জেগে গিয়ে আবার আমরা দুইজনে গল্প করতে করতে ঘুমাই। তবে এই সব ঘটনা যদি স্বপ্নেই থাকতো তাহলে ঠিকই থাকতো, কিন্তু এবার স্বপ্ন থেকে যেন বাস্তবে রূপ নিল। আমি আমার মামাতো ভাইয়ের সাথে ফুটবল খেলতে যাই। ফুটবল খেলতে গেলে মাঠের সাইডে একটা ঝোপ ছিল, সেই ঝোপের ভিতর থেকে আমাকে একটা লোক ডাক দেয়। ডাক দিলে আমি মনে করি আমার হয়তো পরিচিত কেউ হবে। আমি চিনি না, তবে আমার নানা বাড়ির কেউ, এই জন্য আমাকে ডাকছে। আমি এটা মনে করেই তার দিকে এগোতে থাকি। ঝোপের ভিতরে যেই ঢুকে যাই, সে আমার মামাতো ভাই পিছন থেকে এসে আমার হাত ধরে টান দেয়, বলে যে এই কোথায় যাচ্ছিস? আমি বললাম এখান থেকে কে যেন আমাকে ডাক দিল। এটা বলতে ও বলল যে কই, কেউই তো নাই। আমিও সামনে তাকিয়ে দেখলাম কেউ নেই, কিন্তু কিছুক্ষণ আগেই এখানে কেউ দাঁড়িয়েছিল। বলল যে না, তোর কেউ ডাকে নাই, তুই আর ওদিক যাস না, ও পাশে একটা শ্মশান আছে। আমরা ভয়তে কেউ ওখানে যাই না। এটা শুনলে আমার মনটা চমকে ওঠে। চমকে উঠলে আমি ওইখান থেকে খেলা শেষ করে বাড়িতে আসি। আমার নানা এবং নানিকে সম্পূর্ণ ঘটনাটি বলি। বলার পর তারা একটু সন্দেহ করে, তবে এর বিষয়ে যে কোনো পদক্ষেপ বা কোনো কবিরাজ বা কোনো হুজুরের কাছে নেবে আমাকে নিয়ে যায় না। আর তারপর রাতের বেলায় দেখি সেই লোকটা আমার ঘরে। আমি মনে করি আমি স্বপ্ন দেখছি, কিন্তু না, আমি তখন ঘুমাইনি। হঠাৎ করে সামনে এসে আমাকে ডাকছে, কিরে তোকে আমি ডাকলাম, তুই আসলি না? আমি তাকে উত্তর দিলাম, আপনি তো ওখানে ছিলেন না, কোথায় চলে গেলেন? বললো যে আমি ওখানেই ছিলাম, তুই আমাকে দেখতে পাসনি। আমি বললাম আপনি এত রাতে আমার ঘরে কিভাবে? সে বলল আমি তো এই ঘরেই থাকি। এটা বললে আমার মনের ভিতর চমকে ওঠে। ভূত যে কি জিনিস বা জিন যে কি জিনিস, এটা আমার আগে কোনো ধারণাই ছিল না। হঠাৎ সে আবার আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আমি না যাইতে চাইলে সে আমার হাত ধরে টান দেয়, আর হাত ধরে টানলে আমি ভয়তে আবার চিৎকার করে উঠি এবং সে কুৎসিত চেহারা করে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পাশের ঘর থেকে নানি আম্মু ছুটে আসে। আজ স্বপ্ন ছিল না, আজ ছিল বাস্তব। আমি ঘটনাটি তাদের বললে আমার হাতের দিকে তাকালে তারা দেখতে পেল আমার হাতে 5 আঙ্গুলের একটা দাগ হয়ে আছে। এত জোরে যে চেপে ধরেছিল সেখানে লাল হয়ে গিয়েছে। আর এই দাগ দেখেই সবাই বিশ্বাস করে যে কোনো কিছু একটা ঘটছে। সেই রাতে আমাকে আমার নানির কাছে নিয়ে রাখে। সারা রাত নানি আমার মাথার কাছে বসে থাকে। সকাল হলেই আমাদের এক মসজিদের ইমামের কাছে নিয়ে যায়। ইমাম ছিল আমার আরেক নানা। সেই নানার কাছে নিয়ে গেলে সে আমাকে ঝাড়ফুঁক দেয় এবং সে জানতে পারে যে আমার কাছে একটি জিনের আসর হয়েছে। জিনটা ছিল দুষ্টু জিন। দুষ্টু জিন হঠাৎ করে আমি গ্রামেতে আসায় সে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল এবং তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সে চাচ্ছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। নানা বলে এই তাবিজ
তার গলায় পরিয়ে দাও, আর পরা পানি দিচ্ছি, এই পানি ঘর ভরে ছিটিয়ে দেবা, যাতে আর কোনো সমস্যা না হয়। তবে আমার আম্মু এই ঘটনাটি শুনে আমার আম্মু প্রচণ্ড ভয় পায়। তারপরের দিনই সেই নানা বাড়ি থেকে আমাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে। আলহামদুলিল্লাহ, এরপরে আর কোনো সমস্যা আমার সাথে দেখা দেয়নি। আর কখনো বুঝতে পারিনি যে এই ধরনের কোনো ঘটনা। তবে হঠাৎ করে যে আমি এত বড় একটি সমস্যার সম্মুখীন হব, আমিও বুঝতে পারিনি এই বিষয়টি। এখন নানা বাড়িতে গেলেও একা একা থাকা হয় না, আর সেই ঘটনাগুলো মনে পড়লে আমার রাত্রে ঘুম তো হয়ই না, গা শিউরে ওঠে। তো আমার গল্পটি ছিল এ পর্যন্তই। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গল্প আমাদের পাঠানোর জন্য। আরও একটি ভয়ানক গল্পে চলে যাব। লিখেছেন রবিউল। আমরা গল্পটি তার মতন করেই পড়ার চেষ্টা করব। ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে। আমি রবিউল। আমাদের গ্রামে এমন একটি পুকুর আছে যে পুকুরটির ঘটনা শুনলে আপনি নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না। হয়তো ভাববেন এটা কোনো রূপকথার গল্প। না, এটা কোনো রূপকথার গল্প না। এটা প্রতি বছরই ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা, যার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বা গ্রামের কোনো মুরব্বি দিতে পারেনি। তবে এই ব্যাখ্যা না দিতে পারলেও মানুষের মনে যে ভয়ঙ্কর বা ভৌতিক একটা বিশ্বাস তৈরি হয়েছে, তা হয়তো কোনোদিন আর ভাঙবে না। গ্রামের মাঝখানে একটা বড় পুকুর, যেটাকে সবাই বড় পুকুর নামেই ডাকতো বা পরিচিত ছিল। এক সময় অনেক মানুষ সেখানে গোসল করত। গ্রামের প্রতি বাড়িতে কোনো কল না থাকায় এই পুকুরের পানি দিয়ে রান্না আর গোসল গ্রামের একটা রেগুলার ব্যবহারের একটি পুকুর হয়ে ওঠে। কিন্তু সমস্যা দেখা দেয়, প্রতি বছরেই একটা করে বাচ্চা হঠাৎ পুকুরে তলিয়ে যেত, কিন্তু সেই বাচ্চাটা কি কেউ বাঁচাতে পারতো না। 3 দিন 4 দিন পর হঠাৎ করে সে বাচ্চাটা ভেসে উঠত, কিন্তু কবে বাচ্চা তলিয়ে গেলে কোনো ডুবুরি এসে তাকে খুঁজে পেত না। এরকমের কয়েক বছর যায়, কিন্তু এই পুকুরের ব্যবহার কোনোভাবেই কমে না। হঠাৎ একদিন এক মাদ্রাসার একটা ছেলেকে পানির তলে তলিয়ে নিয়ে যায়। পানির তলে সে 3 দিন থাকে। অনেক ডুবুরি তাকে খুঁজেও বের করতে পারে না। এভাবে প্রায় 4 দিন পর সে পানির থেকে উঠে আসে, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল সে তখন মারা যায়নি। পানির থেকে উঠে আসতে দেখে সবাই অবাক এবং সবাই ভয় পেয়ে যায়। এক পর্যায়ে তার কাছে জিজ্ঞাসা করলে সে বলে, আমাকে পায়ে ছিকল দিয়ে টেনে নিয়ে গেছিল পানির নিচে। পানির নিচে একটা প্রাসাদ আছে, সেই প্রাসাদে নিয়ে আমাকে রাখে। কিন্তু সেই প্রাসাদের যে রাজা আমাকে মারতে দেয়নি, কারণ আমি কোরআনের হাফেজ ছিলাম। সেই রাজা আমাকে মারেনি, আমাকে অনেক ভালো মন্দ খাইয়েছে। সেই রাজ্যে আমি 4 দিন ছিলাম। আসার সময় আমাকে একটা কথা বলে দিয়েছে যে এই পুকুরে কেউ নামলে ওদের ডিস্টার্ব হয় বা ওদের সমস্যা হয়। তাই সবার উদ্দেশ্যে একটা কথা বলেছে যে এই পুকুরে যেন আর কেউ না নামে এবং এই পুকুরের পানি দিয়ে কেউ কোনো কিছু না করে, তাহলে এই পানিতে আর কোনো ক্ষতি হবে না কারোর।
এক পর্যায়ে সবাই তার কথা বিশ্বাস করে, কারণ এ কথা বিশ্বাস ছাড়া আর কোনো কিছুই করার ছিল না। কারণ একজন মানুষ 3-4 দিন পর পানি থেকে বেঁচে উঠে আসতে পারবে, এটা অস্বাভাবিক। আর এরপর থেকে ওই পুকুরের সবার যাওয়া আসা বন্ধ হয়ে যায়। গ্রামের মোড়ল অর্থাৎ মাতব্বর গ্রামে 2টি কূপ খোঁচার সিদ্ধান্ত নেয়। তারপরে সেই কূপগুলো খুঁজলে আর পুকুরে যাওয়া হয় না। আর এখন প্রায় বাড়িতেই কল হয়ে গিয়েছে। এই পুকুর পাড়ে যাওয়া গ্রামবাসীদের সবার নিষেধ, যা মাতব্বররা নিষেধ করে দিয়েছে। তারপরে এখানে আর কেউ যায় না। তো এই ভয়ঙ্কর যে বিশ্বাস নিয়ে মানুষ এখনো আছে, তা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না, তবে মানুষের নিজ চোখে দেখা একটি জিনিস যে বিশ্বাস দাঁড়িয়ে যায়, তা আর কখনো ভাঙে না। আশা করি এই গল্পটি ভালো লাগবে। অবশ্যই পারলে আপনার অনুষ্ঠানে শেয়ার করবেন। ধন্যবাদ রবিউল ভাই, আপনাকে এত সুন্দর একটি ভৌতিক গল্প আমাদের অনুষ্ঠানে পাঠানোর জন্য। আপনার যদি আরও অনেক এরকমের ভয়ের স্টোরি জানা থাকে, অবশ্যই আমাদের পাঠাবেন। এবং এই পর্যন্ত যারা শুনলেন সবাইকে ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং কমেন্টে জানান আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি শুনছেন। তো সবাইকে ধন্যবাদ। চারিপাশ খেয়াল রাখুন, একটু সাবধানে থাকুন। দেখা হবে, গল্প হবে পরের এপিসোডে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভূত FM, হারিয়ে যান ভূতের রাজ্যে।